আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। 7টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন পরামর্শ, ভোটে অন্য দেশের হস্তক্ষেপ রুখতে সবার সহায়তা কামনা। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যেন একটা নির্বাচিত সরকার পায়। নির্বাচন ছাড়া কোনো বিপ্লবী দেশ ও বিপ্লবী পরিবর্তনও আসলে শেষ পর্যন্ত সংবিধান ইত্যাদি গঠন করতে পারেনি। এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই। ভারতে বসে প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে শেখ হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। কোনো আঘাত এলে নেতাকর্মীদের তা প্রতিহতের নির্দেশ। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে। র্যাব দিয়ে তুলে নেয়া ও খুনের নির্দেশ যেত শেখ হাসিনার দপ্তর থেকে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। রাতের ভোটের কারিগরদের দেয়া হয় রাষ্ট্রীয় পদক। ওই সময়কার আইজিপি জাভেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার। পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করলেন হাইকোর্ট। বিচার বিভাগের নিয়ন্ত্রণ ফিরবে সুপ্রিম কোর্টে। 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ। ডাকসুতে এক প্রার্থীকে ধর্ষণের হুমকির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ। ডাকসুতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত। মোহাম্মদপুরে কবজি কাটা আনোয়ার গ্রুপের দৌরাত্মে আতঙ্কে স্থানীয়রা। এক রাতে একাধিক ছিনতাই, পুলিশকে কুপিয়ে জখম করার ঘটনায় শতাধিক আটক। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আফগানিস্তানের ভূমিকম্পে আরও 600 বেড়ে প্রাণহানি দাঁড়ালো প্রায় 1500। ধ্বংসস্তূপের নিচে মরদেহ চাপা থাকার শঙ্কা, বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্য কোনো দেশ যেন থাবা বসানোর সুযোগ না পায়, সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। রাতে যমুনার সামনে হেফাজতে ইসলাম ও 7টি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে একথা জানান প্রেস সচিব। এর আগে রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন পরামর্শ দিয়েছে দলগুলো। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নিতে আসেন 7টি রাজনৈতিক দল ও একটি ইসলামী সংগঠনের প্রতিনিধিরা। শুধু দল নয়, আমন্ত্রণ জানানো হয় নুরুল হক নূরের সহধর্মিনীকেও। সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, নূরের উপর হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে 1 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। বুধবারের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। 15 দিনের মধ্যে শেষ হবে তদন্ত। প্রায় 1.5 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। জনমতের প্রতিফলন একটা সুষ্ঠু একটা পদ্ধতি। আমরা পিআর পদ্ধতির পক্ষে না, আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে। দেশের জনগণ যেন একটা নির্বাচিত সরকার পায়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব দলকে নিয়ে সমন্বয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আগামী সংসদ নির্বাচনের নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমন্বিত কমিটি করার কথা বলেছি। কেন্দ্রিক যতগুলো ঝামেলা হয় যাতে সেখানে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে। যারা সরকারি কর্মকর্তারা রয়েছে তারা আপনাদেরকে সহযোগিতা করছে না। এ সময় নুরুল হক নূরের শারীরিক অবস্থার ব্যাপারে জানান তার স্ত্রী মারিয়া আক্তার লুনা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রেস সচিব। জানান, যারা অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত যেতে দিতে চায় না, তারা সর্বোচ্চ বাধা দেওয়ার চেষ্টা করবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচন ভালো অভিজ্ঞতা তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন পূর্বে, তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে। আসন্ন দুর্গাপূজায় অনেকে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে তৎপর থাকবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। এবারও
উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সারা দেশে উদযাপিত হবে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও ভারত থেকে প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো আঘাত এলে নেতাকর্মীদের তা প্রতিহতের নির্দেশও দেন তিনি। আর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অদৃশ্য শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির বিচার দাবি করেন। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যুগান্তকারী খাল খনন কর্মসূচিকে সামনে রেখে এবার ভরাট খাল পুনরুদ্ধারে নেতাকর্মীরা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকা মহানগরে বিজয় র্যালি করার কথা ছিল বিএনপির, কিন্তু জনদুর্ভোগ বিবেচনায় তা বাতিল করে নেওয়া হয় এই ব্যতিক্রমী কর্মসূচি। নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মসূচিতে যোগ দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তুরাগ পাড়ের দিয়াবাড়ি খাল পরিষ্কার পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, প্রধান উপদেষ্টা দেশে সুষ্ঠু নির্বাচন দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে না। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে, তাই না? এখানে আওয়ামী লীগকে ভরে উস্কায় দেয়, নুরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা উৎপল ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। গুজবে কান না দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল, বলেন ঐক্য সমুন্নত আছে। আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমান এই গুজব, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো গোলযোগ কোথাও পাওয়া যাবে না। বিশেষ করে নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংগঠনের, ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো, এখানে আমরা কোনো গোলযোগ দিচ্ছি না। দুপুরে রাজধানীর পূর্ব মানিকনগর বালুর মাঠ সংলগ্ন ভরাট খাল পুনরুদ্ধারে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কর্মসূচির উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মাঝে মাঝে নানা ঘটনা দেখেন না, এটা হল যে আপনাদের যে ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায়, কিন্তু চোখে দেখা যায় না, কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সফল। যে শত্রুকে দেখা যায় না, তাকে মোকাবেলা করা কঠিন। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনায় যোগ দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির বিচার চান তিনি। জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপিকে। ভাই, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো আবার সুষ্ঠু নির্বাচন হয়নি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিতে বিগত আওয়ামী লীগ সরকারের গুম, খুন ও জুলাই গণহত্যার ঘটনায় অকাট্য দলিল হিসেবে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, চৌধুরী মামুন যে সাক্ষ্য দিয়েছেন বিশ্বের কোনো আদালতেই তা দুর্বল প্রমাণ করার সুযোগ নেই। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জবানবন্দি দেন তিনি। সাক্ষ্যে আওয়ামী লীগ আমলের রাতের ভোটের কারিগরদের রাষ্ট্রীয় পদক দেওয়ার বিষয়টি তুলে ধরে চৌধুরী মামুন কথা বলেন বাহিনীতে গোপালগঞ্জ গ্রুপিং এর ইস্যু নিয়েও। জুলাই গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে চার্জশিটে ছিল তার নামও। এরপর নিজের দায় স্বীকার করে রাষ্ট্রসাক্ষী হওয়ার আবেদন জানান সাবেক আইজিপি। জবানবন্দিতে তুলে ধরেন জুলাই গণহত্যার নেপথ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, মন্ত্রী ও পুলিশের ভূমিকা। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। জানান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল গণভবন থেকেই। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির মিটিং হতো। এই কোর কমিটিতে উনি ছিলেন সহ আরও যারা যারা ছিলেন উনি তাদের নাম বলেছেন। সেখানে সিদ্ধান্ত হতো কিভাবে এই আন্দোলন দমন করা যায়, কোন কোন পদ্ধতিতে এই আন্দোলন দমন করা হবে।
এবং সমন্বয়কদেরকে আটক করে তাদেরকে জোরপূর্বক আন্দোলন উইথড্র করান এবং তাদের ফ্যামিলির উপরেও নির্যাতন করা হয়েছে। এই সকল বর্ণনা উনি এখন পর্যন্ত দিয়েছেন। এ সময় 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার, নির্বাচনে কারসাজি সহ গুম খুনের বিষয়গুলো উঠে আসে সাবেক আইজিপির বক্তব্যে। নির্যাতন কিভাবে করা হতো, কারা উঠিয়ে নিয়ে আসতো, কাকে উঠিয়ে নিয়ে আসা হতো, এইটা কিভাবে নির্ধারিত হতো, এটা বলেছেন উনি যে এটা প্রধানত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো। ওই সময়কার আইজিপি জাভেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার। চৌধুরী আব্দুল্লাল মামুনের এই সাক্ষ্যকে জুলাই গণহত্যা সহ বিগত আওয়ামী লীগ আমলে গুম খুনের ঘটনার অকাট্য দলিল হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশের যে কোনো আদালতেই শুধু নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই সাক্ষ্যকে দুর্বল প্রমাণ করার বা এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই। এটি একটি অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য দেওয়ার সময় এজলাসে আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ, ছাত্র জনতাকে হত্যার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেন চৌধুরী মামুন। আমরা যে মামলাটার এখানে বিচার্য আজকে সেটা হচ্ছে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, সেই চ্যাপ্টারটুকু। এর বাইরে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং গত 15 বছরে যা কিছু আছে সেগুলোর কিন্তু আলাদা আবার বিচার আছে। সুতরাং উনি যে মামলা সাক্ষী দিচ্ছেন সেই মামলার ব্যাপারে যতটুকু বক্তব্য সেটাই আদালত গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী নির্ধারণ করবেন যে তার ব্যাপারে আদালত কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। এটা কমপ্লিটলি আদালতের বিষয়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 36 জন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। এখন থেকে সারা দেশের নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে। পাশাপাশি আগামী 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই রায়কে দেশের বিচারিক ইতিহাসের মাইলফলক বলছেন আইনজীবীরা। সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতের বদলি, পদোন্নতি, ছুটির বিষয়টি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত ছিল। তবে বাস্তবতা হলো এই ক্ষমতা প্রয়োগ করত সরকারের নির্বাহী বিভাগ। আইনজীবীরা বলছেন এ কারণে সরকারের পছন্দ মতো বিচার বা রায় না দিলে বরখাস্তের মতো নানা হয়রানির শিকার হতে হয়েছে বিচারকদের। এক রিট আবেদনের প্রেক্ষিতে এখন থেকে সারা দেশের নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে, এমন রায় দিয়েছেন হাইকোর্ট। বাতিল করা হয় বদলি পদোন্নতি নিয়ে ৫৫ সংশোধনী ও ৪র্থ সংশোধনীর বিধান। এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে থাকে তাহলে জনগণের অধিকার রক্ষার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না এবং জনগণের অধিকার নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা, এই সমস্ত কারণে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে থাকা উচিত। পাশাপাশি আগামী 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাবঅর্ডিনেট বিচার বিভাগীয় অফিসারদের জন্য যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছিল, এই রুলস অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং আগামী 3 মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একে ঐতিহাসিক উল্লেখ করে আইনজীবীরা বলেন, আজকের রায়ে নির্বাহী বিভাগের হাত থেকে মুক্ত হলো দেশের বিচার বিভাগ। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল, যা ইংরেজিতে বলে সেলফ প্রেস্টিজ and dignity restored হলো। শেখ হাসিনার পতনের পর বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। এতে 2017 সালের জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে ডাকসু নির্বাচন। এদিকে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল ও প্রতিরোধ পর্ষদ সহ কয়েকটি সংগঠন। ধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এদিকে গণধর্ষণের হুমকিদাতার শাস্তি না হলে এর পুনরাবৃত্তি ঘটবে বলে শঙ্কা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। সন্ধ্যায় ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স জানায়, ধর্ষণের হুমকির ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তথ্যানুসন্ধান কমিটি।
প্রচার প্রচারণা, অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট ডাকসু নির্বাচন। ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সুষ্ঠু ভোটের প্রত্যাশা তাদের। ডাকসু হলো আমাদের সকল শিক্ষার্থীদের অধিকার। আসলে এটাকে যতই ষড়যন্ত্র করুক, এটাকে আসলে বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। এখন ডাকসু ছিল প্রত্যেক শিক্ষার্থীর একটা প্রাণের দাবি। এটার তফসিল দেওয়ার পর থেকে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজমান। প্রচারণার পাশাপাশি এক প্রার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ভিপি প্রার্থী আবিদ ধর্ষণের হুমকিদাতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিকভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ, নিরাপদ ক্যাম্পাস রূপান্তর করতে চাই। এদিকে ডাকসু বানচাল ও নারী হেনস্থা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র শিবির। জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিবিরের নেতারা অভিযোগ করেন, ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতার সাথে ছাত্রদলের সম্পর্ক আছে। সে আগের কায়দায় শিবিরের উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আমরা বলতে চাই, এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না। যে অপরাধী তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক গণধর্ষণের হুমকিদাতার শাস্তি এবং সাইবার বুলিং বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ নেয়ার আহ্বান জানায়। হুমকিদাতা আলী হোসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোন বিধি লঙ্ঘনের জন্য কোন শাস্তি নির্ধারণ তা কোথাও উল্লেখ করা না থাকায় ঢালাওভাবে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। বিকেলে গণধর্ষণের হুমকির ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে রিটকারী শিক্ষার্থীর প্যানেল অপরাজয় ৭১, অদম্য ২৪। যদি ছাত্র শিবির তার দায় স্বীকার না করে, এর কিছুক্ষণ পরেই ফের সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বলেন, অপরাধীর বিচার দাবি না করে তাকে দায়মুক্তি দিতেই শিবিরের উপর দায় চাপানো হচ্ছে। আমাদের প্রার্থী যখন বলেছে যে আপনাদের যারা যা যা করছে স্লেটসেমি এবং ইনবক্স সেগুলো সামনে নিয়ে আসবে, তারপর তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে যে তোমার মেয়ে কেন ছাত্রদলের বিরুদ্ধে বলে, যাতে কোনোভাবে ছাত্রদলের বিরুদ্ধে না বলে। বললে সরকারি চাকরি হবে না, সামনে তোমরা কেউ থাকতে পারবে না। এদিকে এই ঘটনার জেরে তথ্যানুসন্ধান কমিটি করেছে ডাকসু নির্বাচন কমিশন। ৩ কর্মদিবসের মধ্যেই দিতে হবে প্রতিবেদন। সন্ধ্যার আগে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী ও প্যানেল তাদের ইশতেহার তুলে ধরেন। আমাদের যারা পর্দানুসীন যে বোনেরা আছেন, তাদের কিন্তু এক ধরনের বিড়ম্বনার শিকার হতে হয় হল গেটে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন বৈঠকে বসে। এরপরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কিছুদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল ছাত্রদল। এদিকে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। সকাল 10টা থেকে শুরু হওয়া মনোনয়ন ফর্ম বিতরণ চলে বিকেল 5টা পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা। হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খবর নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে ঢাকা মেডিকেলে যান বিএনপি মহাসচিব। এ সময় নূরের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এর আগে দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাকপা সভাপতি লুৎফর রহমানকে দেখতে যান মির্জা ফখরুল। এদিকে বিকেলে ঢাকা মেডিকেলে নুরুল হক নূরের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নেয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, ঐক্য সংহতি বজায় রেখে যেন নির্বাচন আয়োজন করা যায়, সেজন্য সবার সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত। এ সময় নূরের উপর হামলাকারী দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান তিনি। যারাই আঘাত করুক, আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে, এটা খুব পরিষ্কার, কারণ ফ্যাটাল একদম। তো আমি জানি না যে এত কিছুর পরে, এই সমস্ত অভ্যুত্থানের পরেও এখনো যে ল এনফোর্সিং এজেন্সিস আমাদের নেতাদের উপরে এভাবে আক্রমণ করে, সাধারণ মানুষকে তারা কি করেছে চিন্তা করেন। কোনটা গণভোটের দরকার, কোনটা গণভোট দরকার নাই, সেটা সিদ্ধান্ত তারা নেবেন। কিন্তু এটা হওয়া দরকার জাতির এই ক্রান্তি লগ্নে। অবশ্যই আমাদের দাবিগুলো পূরণ হওয়া দরকার। তা না হলে আগামীতে নির্বাচন সুন্দর হবে বলে মনে হয় না। জাতি এরকম নির্বাচনকে গ্রহণ করবে বলে মনে হয়।
রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য পৌর বিএনপির উদ্যোগে আগামীকাল সভার আয়োজন করা হয়। অন্যদিকে একই দিনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভার উদ্যোগ নেয় গোদাগাড়ী উপজেলার বিএনপি। দুটি অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে। এ সময় রাজশাহী ১ আসনের মনোনয়ন প্রত্যাশী শরীফুদ্দিন ও সুলতানুল ইসলাম তারেকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আহত হয় উভয় পক্ষের অন্তত ৫ জন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় পৌরসভা এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। যারা গত ১ বছরে ৩০টি ধর্ষণ করেছে তারাই শিবিরের ওপর নারী হেনস্থার অভিযোগ তুলছে বলে অভিযোগ করেছে ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতার সাথে ছাত্রদলের সম্পর্ক রয়েছে, তাকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছে ছাত্রদল। বিকেলে শাহবাগে এই অভিযোগ করেন শিবির নেতারা। তারা বলেন, যাদের দেখলে ছাত্রীরা পালায় তারাই আবার নারীর নিরাপত্তার কথা বলে। এ সময় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন শিবির নেতারা। বলেন, ছাত্র সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বয়কট করার চেষ্টা চলছে। এই হীন চেষ্টা বাস্তবায়ন হতে দেয়া হবে না। ঢাবিতে শিবির ঠেকাতে ছাত্রদল বাম সহ সবাই এক হয়েছে বলে অভিযোগ তাদের। সে আগের কায়দায় শিবিরের উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আমরা বলতে চাই, এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না। যে অপরাধী তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যদি ডাকসু আক্রান্ত হয়, আমরা ধরে নিব ডাকসু আক্রান্ত হয়েছে রঞ্জনের প্রেসক্রিপশনে। এখানে সুনির্দিষ্ট কোন গোষ্ঠীর পারপাস সাফ করার জন্য ডাকসু রাকসু চাকসু চাকসু পাঞ্চালের চক্রান্ত কেউ যদি করে, ছাত্র সমাজ তা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বলেন, সংকট সমাধানে সব পক্ষকে নিয়ে আলোচনা চলছে। সচিবালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। জানান, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকা সহ সব পক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষা উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা কারো কাম্য নয়, তবে সবকিছু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। এতে সর্বজন গ্রাহ্য জায়গায় পৌঁছানো যাবে। সেক্ষেত্রে মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে। যৌথ বাহিনীর একের পর এক অভিযানেও আতঙ্ক কাটছে না রাজধানীর মোহাম্মদপুরবাসীর। একই রাতে দুটি গ্যারেজে হামলা চালিয়ে ছিনতাই করা হয় দুটি অটোরিকশা। এরপর কবজিকাটা আনোয়ার গ্রুপের সদস্যরা আদাবরে এক যুবককে জিম্মি করে। তাকে উদ্ধারে গেলে সেখানে এক পুলিশকে কুপিয়ে জখম করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলায় সরাসরি জড়িত ৫ জন সহ শতাধিক সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ৬ নম্বর সড়ক। ১ সেপ্টেম্বর রাত ১০:৫৫। সিসি ক্যামেরায় দেখা যায় মাস্ক পরা কয়েকজন সন্ত্রাসী অটোরিকশার একটি গ্যারেজে হামলা করে। এ সময় একজনকে কুপিয়ে লুট করা হয় একটি অটোরিকশা। এরপর সন্ত্রাসীরা সামনে থাকা রাশেদের গ্যারেজে যায়। সেখানে গিয়ে আরও একটি অটোরিকশা ছিনতাই করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যারেজের কর্মী সহ আশপাশের লোকজন কেউই কথা বলতে সাহস পাচ্ছে না। তাদের দাবি, হামলাকারীরা সবাই স্থানীয় এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সদস্য। গ্যাঞ্জাম চিনিয়া আমরা আসছি আর কি, আইসা ওদেরকে দেখি নাই, দেখি যে ওই ছেলেটা এরকম পাও ধরে বই রয়েছে, পরে ওরে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ভাইয়া যত কথাই কইবেন কোনো লাভ নাই, এদের নিরাপত্তা কেউ দিতে পারেন না আপনারা।
একই রাতে আদাবরে এক জিম্মিকে উদ্ধারে গেলে পুলিশের উপর হামলা চালায় কবজিকাটা গ্রুপের রনি ও জনি। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে 102 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে 5 জন সরাসরি সেই হামলায় জড়িত। রনি জনি গ্রুপ এবং ওর সাঙ্গপাঙ্গ কবজিকাটা আনোয়ার, যাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করে সে জেল হাজতে আছে, তার সাঙ্গপাঙ্গ, এরাই মূলত এই ঘটনাটা ঘটিয়েছে আর কি। আমরা অ্যারেস্ট করে চালান দেই, আবার আসে, আবার তারা একই, কেউ ভালো হয়, কেউ সেই একই পেশায় থেকে যায়। এদিকে এসব ঘটনায় নতুন করে আতঙ্ক বিরাজ করছে মোহাম্মদপুরবাসীর মধ্যে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা খুব ছিল, এখন কেমন জানি আবার একটু নিষ্ক্রিয় হয়ে গেছে। রাস্তায় দিনে দুপুরে মানুষ হাঁটতে পারে না। মিডিয়ার যে তৎপরতা ওইটা একটু যদি ভালো হতো তাহলে একটু প্রশাসনের নজরেও পড়তো। ঘটনার পর থেকে আবারও বিশেষ অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সংঘর্ষের ঘটনায় আজও দিনভর থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা স্থগিত থাকায় শিক্ষার্থী নেই। জোবরা গ্রামও অনেকটা পুরুষ শূন্য। ঘটনার দুদিন পর 98 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 1000 জনকে আসামি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলেও কেউ গ্রেপ্তার নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে আজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। আগের দিনের মতো মঙ্গলবারও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশে জারি আছে 144 ধারা এবং যৌথ বাহিনী টহল। বিশ্ববিদ্যালয়ে কিছু প্রশাসনিক কার্যক্রম চললেও সব বিভাগে ক্লাস পরীক্ষা স্থগিত আছে। শ্রেণীকক্ষ ফাঁকা, ক্যাম্পাসে লোকজনের চলাচল কিছুটা বাড়লেও শিক্ষার্থীদের সংখ্যা একেবারেই হাতে গোনা। 2 নম্বর গেট বা ওই আশপাশের এরিয়াতে আছে, তারা কেউই ক্যাম্পাসে নাই, সবাই ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে। অনেকে রিসেন্টলি বাসায় চলে গেছে, অনেকের দেখা গেছে পরীক্ষা চলতেছিল। আমাদের আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সেজন্য আমরা ফর্ম ফিল আপ করার জন্য আসছি। আমি 2 নম্বরে থাকি, আমি কালকে রাতে ছিলাম বাসায়, তবে আতঙ্ক বিরাজ করছে। আমি আমার বাসায় খুবই নীরবতা কাজ করছে, ভয় কাজ করছে, যে কোনো সময় হামলা হতে পারে। চাকসুকে সামনে রেখে নেতৃত্বের যে একটা প্রয়াস, সেই জায়গা থেকে তারা ব্যাপারটিকে অতিরঞ্জিতভাবে এলাকাবাসীর সাথে এটাকে ট্রিট করেছে। সংঘর্ষের 2 দিন পর 98 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 1000 জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে অস্ত্র লুটের ঘটনায় সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ। আমাদের অস্ত্রাগার থেকে বা নিরাপত্তা দপ্তর থেকে কিছু দেশীয় অস্ত্র লুট হয়েছে, এই সম্পর্কিত একটি জেনারেল ডায়েরি, আর একটি হলো আমাদের ছাত্রছাত্রীদের উপরে হামলা করেছে, এজন্য একটি মামলা। স্থানীয়দের সাথে সংঘর্ষে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টোরিয়াল বোর্ডের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুরে বুদ্ধিজীবী চত্বরে বিক্ষোভ করে ছাত্রদল। 1500 পরিবারকে দুশ্চিন্তার মধ্যে রেখে প্রশাসন নিয়োগ চালায়, প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ নিতে ব্যর্থ। এই প্রশাসন ব্যর্থ প্রশাসন। তারা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি, সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা 100% সুনিশ্চিত করতে পারেনি। এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে গেল শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসীর সংঘর্ষে উপাচার্য, প্রক্টর সহ অন্তত 250 জন আহত হয়। মামুন নুরশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘিরে 2 জেলায় উত্তেজনা। গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ীদের হামলায় সড়ক বিভাগের সার্ভেয়ার সহ 2 জন আহত হয়েছেন। এছাড়া কক্সবাজারে বাঁকখালী নদী দখলমুক্তের অভিযানে পুলিশের ওপর ইট পাটকেল ছুড়েছে একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের লোকজন। এতে আহত হয়েছে এক পুলিশ সদস্য। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিএনবি এলাকা, সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘিরে এমন উত্তেজনা। মহাসড়কের দুপাশে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। সেখানে সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। এক পর্যায়ে বাধা দেয় ব্যবসায়ীরা, হামলাও চালানো হয়। এতে সার্ভেয়ার সহ 2 জন আহত হন। মাইকিং করছে মাস্টার বাইতে মাওনাতিরি বাঙ্গু, এখানে বাঙ্গুকে এক সাইডে তে ভাঙ্গে তুমি বাজার খালি ভাঙ্গে, তাহলে তো আমরা অভিযোগ রাখবই। আমরা মানে নিতাম ওদের কোনো ব্যক্তিগত রেশারেশির কারণে আমাদের গরিবের উপরে অত্যাচার তো মানে নাই। সড়ক বিভাগ জানিয়েছে নিয়ম মেনেই পূর্ব ঘোষণা অনুযায়ী অভিযান চালানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এখানে আমি উচ্চ শুরু করেছি আজকে
সামনে যেটা থাকবে আমি বলেছি আমার চোখে সবাই সমান। মসজিদের দোকান কয়েকটা ছিল সেগুলো আমি ভেঙে দিয়েছি, তো আমার কাছে সবাই সমান, এখানে তো কারো পক্ষপাতিত্ব করার সুযোগ নাই। উচ্ছেদ অভিযান ঘিরে একই চিত্র কক্সবাজারেও। বাঁকখালী নদী দখলমুক্ত করতে দ্বিতীয় দিনে কস্তুরীঘাট এলাকায় অভিযানে নামে জেলা প্রশাসন। বাধা দেয় একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের লোকজন, পুলিশের সাথে হয় ধাক্কাধাক্কি। পরে দুজনকে আটক করে নেয়ার সময় আরও ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশের ওপর ইটপাটকেল ছোড়া হয়, এতে আহত হন এক পুলিশ সদস্য। ওনারা বলতেছে যে এই জিনিসগুলা আপনার ওই কোর্টের হাইকোর্টের নির্দেশে করতেছে, কিন্তু আসলে ওনারা কোনোভাবে আমাদের কোনো কাগজপত্র দেখতে চাই নাই। অনেকে হচ্ছে কি না বুঝতে পেরে একটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা হচ্ছে কি এটা নিয়ে কথাবার্তা বলার পরে, বুঝিয়ে বলার পরে তারা বুঝতে পারছেন এবং ওখান থেকে সরে গেছেন। গত 24 আগস্ট বাঁকখালী নদীর সীমানায় থাকা সব অবৈধ স্থাপনা আগামী 4 মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের মামলায় সাবেক জেলা প্রশাসকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ এই আদেশ দেন। এরপরই প্রিজন ভ্যানে করে মামলার আসামি সুলতানা পারভিনকে কারাগারে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় 2020 সালের 13 মার্চ বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলাম ব্রিগান্ডকে তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভিনের নির্দেশে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে মাদক মামলায় তাকে হাজতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর আদালতে পারভিনের বিরুদ্ধে নির্যাতনের মামলা করেন আরিফুল। সম্প্রতি হাইকোর্ট থেকে সেই মামলায় জামিন পান পারভিন। স্থায়ী জামিনের জন্য আজ আদালতে হাজির হয়েছিলেন তিনি। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা আরও 600 বেড়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণহানি দাঁড়িয়েছে প্রায় 1,500। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু হতাহত। একদিকে দারিদ্র্যপীড়িত দেশটিতে নেই অবকাঠামোগত সুবিধা এবং উদ্ধারের যন্ত্রপাতি, অন্যদিকে দুর্গম এলাকা হওয়ায় আরও কঠিন হয়ে উঠেছে উদ্ধার কাজ। এমন পরিস্থিতিকে আফগানিস্তানের জন্য মরার উপর খাড়ার ঘা আখ্যা দিয়েছে জাতিসংঘ। ভূমিকম্পের 3 দিন পরও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হচ্ছে চাপা পড়া বাসিন্দাদের। মিলছে অনেকের মরদেহ। আফগানিস্তানের কুনার প্রদেশের বেশিরভাগ গ্রামেই এখন এমন দৃশ্য। একই পরিস্থিতি নানগারহারেরও। ভূমিকম্পে অঞ্চলগুলোর বিভিন্ন এলাকার কাদামাটি ও ইটের তৈরি শত শত ঘরবাড়ি ধসে পড়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন বহু মানুষ। একদিকে পাহাড়ি এলাকা, অন্যদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এসব এলাকায় পৌঁছাতে বাধার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা। সরু পাহাড়ি সড়কে যানবাহন চলাচল করতে না পারায় অভিযান ব্যাহত হচ্ছে। আমাদের গ্রামের বেশিরভাগই তলিয়ে গেছে মাটির নিচে। অন্তত 200 হতাহতকে উদ্ধার করেছি আমরা। আমার পরিবারের 25 জন মারা গেছে, আমি কোনো রকম বেঁচে গেছি। দারিদ্র্য, আর্থিক মন্দা, অবকাঠামোগত সংকট সহ নানামুখী জটিলতার মধ্যে রয়েছে আফগানিস্তান। তার মধ্যেই ভয়াবহ ভূমিকম্পকে মরার ওপর খাড়ার ঘা আখ্যা দিয়েছে জাতিসংঘ। যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অত্যন্ত দুর্গম। পাহাড়ি এলাকা হওয়ায় অনেক স্থানেই যেতে পারছেন না স্বেচ্ছাসেবকরা, ফলে উদ্ধার কাজ চালানো অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার। রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার। দুর্যোগপ্রবণ এলাকাগুলোয় 40টির বেশি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। রোববার স্থানীয় সময় রাতে 6 মাত্রার ভূমিকম্প হয় আফগানিস্তানের পূর্বাঞ্চলে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।